রাশেদ হায়দার ভাই দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ঢাকায় আসছেন। এ নিয়ে চলছে নানা গুঞ্জন। তিনি আসছেন বাংলাদেশের কূটনীতি বুঝতে নাকি চীনা বিনিয়োগ থামাতে। আরো গুঞ্জন রয়েছে, গত 6 মাসে দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সাথে তার একাধিক বৈঠক হয়েছে। প্রশ্ন হলো, পর্দার আড়ালে কি হচ্ছে? আমি আরেকটা কথা বলে রাখি, এই সার্জিও গোর দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত হলেও তিনি মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব। তো প্রশ্ন হলো দুটো, একটা হলো তিনি ঢাকায় আসছেন বাংলাদেশের রাজনীতি কূটনীতি বুঝতে, এ ধরনের খবর আমরা ইতিমধ্যে পেয়েছি। এখন সেই কূটনীতি বোঝার খবর নাকি বাংলাদেশে চীনা বিনিয়োগকে থামিয়ে দেয়া এবং আওয়ামী লীগ বিষয়ে কোনো আলোচনা নিয়ে দুতিয়ালি করার জন্য আসছেন? আপনার কি মনে হয় রাশেদ হায়দার? ধন্যবাদ মাসুদ ভাই, এবং ধন্যবাদ দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, তাদের সকলকে ধন্যবাদ। মাসুদ ভাই যেমন বলেছেন যে আমাদের ফরিদ ভাই, ওনার সাথে আমার সাথে কথা হয়েছিল, ওনার ইন্টারনেট সমস্যা আছে, উনি যে জায়গায় আছেন ইন্টারনেটের সমস্যার কারণে উনি আসতে পারেন নাই। কিছু ভাই লিখেছেন যে টাইম সঠিক রাখেন, টাইম মতো আসেন না কেন। ভাই আপনাদের সকলের কাছে হাত জোর করে দুঃখিত। আসলে আমরা এক একজন এক এক জায়গায় থাকার কারণে অনেক সময় আমাদের টাইমিংটাই মিস হয়। আসলে বেচারার কোনো দোষ নাই মাসুদ ভাই, উনি আমাদের সঠিকভাবে পাঠান, বিভিন্ন কাজের কারণে ঢুকতে দেরি, এই জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তো মাসুদ ভাই আসছি আপনার সেই প্রশ্নগুলোতে। আসলে ঘটনা কি জানেন, যে আমাদের বাংলা একটা কথা আছে না, যে যাহা রটে তাহা কিছু না কিছু বটে, এটা কথা আছে যে যতটুকু রটে তার কিছু না কিছু বটে। দেখেন, এই যে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর যে দিল্লিতে আসলে, উনি কিন্তু সরাসরি শুধুমাত্র দিল্লির জন্য না, উনি দক্ষিণ এশিয়া বিষয়ক রাষ্ট্রদূত, মানে দক্ষিণ এশিয়া, দক্ষিণ ও মধ্য এশিয়া, মেইনলি দক্ষিণ এশিয়া। জি হ্যাঁ, মানে এটা হচ্ছে যে উনি ওখানে যতগুলো দেশ আছে সবগুলোর বিষয়ে কিন্তু উনি নাক গলাইতে পারেন, কথা বলিতে পারিবেন, পরামর্শ করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয়, এই অঞ্চলের যে দেশগুলো আছে এগুলোতে কি হচ্ছে না হচ্ছে, কি করতে হবে না করতে হবে, এগুলো সব কিন্তু সার্জিও গোরের চোখেই দেখে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আসলে এটা আমরা যদি বলি যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, তাহলে ভুলই হবে। কারণ হচ্ছে আমেরিকাতে রাষ্ট্রপতি পরিবর্তন হয়, মন্ত্রী পরিবর্তন হয়, কিন্তু তাদের নীতির পরিবর্তন হয় না। নীতি কিন্তু ঠিক, আমেরিকার নীতি কি রিপাবলিকান কি ডেমোক্রেট, ওদের পলিসি এক। মানে ওরা যদি একবার চিন্তা করে যে ঠিক আছে মাসুদরে ধৈরে আমার মারতে হবে, এখন ডোনাল্ড ট্রাম্প চলে গেলে আমি রাশেদ আসলাম আমেরিকার প্রেসিডেন্ট, আমারও কিন্তু নীতি ওই যে মাসুদরে মারতে হবে। এটা হচ্ছে ওদের একটা জাতীয় নীতি। এই জিনিসটা সবচেয়ে ভালো আগে সকলকে বুঝতে হবে, এবং এরা এদের স্বার্থের বাহিরে কিছু বুঝে না। এখন আপনি বললেন যে এই বাংলাদেশে আসতে, দেখেন এই যে আমাদের বাংলাদেশে ইন্ডিয়ান যে কূটনীতিক আছেন দীনেশ ত্রিবেদী, ওনাকে দেওয়ার পরে, ওনাকে যখন ডিক্লার দিলেন যে উনি বাংলাদেশের কূটনীতিক হয়ে যাচ্ছেন এবং ওনাকে আপনার এই ক্যাবিনেট মন্ত্রী মর্যাদা দিলেন, সমস্ত নিয়ম নীতি ভঙ্গ করে সার্জিও গোরি কিন্তু দিয়েছিলেন, টুইট করেছিলেন ওনাকে ধন্যবাদ জানাই। এবং দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসার আগে সরাসরি সার্জিও গোরের সাথে ওখানে দেখা করেছিলেন। এইটা নিয়ে কিন্তু ভারতীয় অনেক সাংবাদিক ভারতের মিনিস্ট্রিতে কথা বলছে, তখন মিনিস্ট্রি বলছে দেখেন দীনেশ ত্রিবেদী উনি সার্জিও গোরের সাথে দেখা করেছেন, ওনারা আগেরই বন্ধু, পরিচিত বন্ধু বান্ধবের মতো, ওনারা একজন একজনের সাথে দেখা করতে পারেন, এটা কোনো ব্যাপার না। আর সার্জিও গোর এমন এক জিনিস যে সে আসলে কূটনীতিক যেই ডেকোরাম বা কূটনীতিক এগুলো খুব একটা মানে না, স্বাধীন চেতা লোক সার্জিও গোর, উনি স্বাধীন চেতা, উনি কখন কি করেন কি একটা নিয়ম কানুন তো আছে, এরপরে বাহ্যিক ইয়েতে উনি অত না, উনি যে কারোর সাথে কথা বলেন, যে কারোর সাথে আড্ডা মারেন, যে কোনো জায়গায় বৈশও যান, এটা হচ্ছে কাহিনী। এখন ধরেন ওনারা দুইজন যখন বসছিলেন, তখন দুনিয়ার যা কথা হবে হোক, মাঝখানে বাংলাদেশ তো আসবে, এটা শিওর।
এই মুহূর্তে সার্জিও গোর যেটার জন্য আসছেন, আপনি যেটা বললেন, দেখেন আমারও কিন্তু এটা, আমি আপনাকে এটা বলবো না বা দর্শক শ্রোতা মন্ডলীকে বলবো না যে আমার কথা 100% শিওর হবে। আমি শুধু বলবো যে ডটগুলো একটু মিলানোর চেষ্টা করলে হয়তো আমরা অনেক কিছুই মিলাইতে পারবো। আমেরিকা চাইছি কি আমার দেশে? আমেরিকা আমার দেশে চাইছিল যে ব্যবসা বাণিজ্য চাইছে, এবং চাইছে হচ্ছে যে একটা করিডোর, যেখান দিয়ে উনি মায়ানমারকে 2-3 টুকরা করে হলো আর্থ রেয়ার গুলা নেওয়ার জন্য, এটা করিডোর। ওদের কিন্তু কোনো ইচ্ছাই নাই যে রোহিঙ্গাদেরকে ধাক্কায় আরাকানে ঢুকাবে বা অমুক করবে তমুক করবে বা বাংলাদেশে আইসা 9টা পদ্মা সেতু আরো করবে, এরকম কোনো ইয়ে আমেরিকার নাই। আমেরিকার পৃথিবীর কোথাও কোনো ডেভেলপমেন্টের কাজ করে না। ওদের কাম হয়েছে ভাই ব্যবসা করব, আমার কাছ থেকে তুমি মাল কিনতে হবে, তোমার মাল আমার পছন্দ হলে নিব, না হলে নিব না, কিন্তু আমি যা যা মাল কমো আমার মাল এগুলো নিতে। ওদের হচ্ছে ব্যবসা, আমার টাকার দরকার, তোমরা কে কোথায় গেলা না গেলা সেটার বিষয়। এখন ওরা যখন করিডোর চাইছে তখন আমাদের সেনাপ্রধান সহ অনেকে বলছে ব্লাডি করিডোর, অমুক তমুক বহু কথা বলছে, একটু স্তিমিত হয়ে গেছে। এরপরও নির্বাচনের 3 দিন আগে বাণিজ্য চুক্তি মুক্তি করে একাকার করে ফেলাইছে। এর ভিতরে আমাদের ভাইয়া গেলেন মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে গেলেন চায়না, চায়না থেকে আসলেন গত 1 সপ্তাহ আগেই আপনার চাইনিজ ফরেন মিনিস্টার, চাইনিজ অ্যাম্বাসেডার, এরা বললেন কি যে করিডোরের কাজ শুরু হয়ে গেছে। ভাই করিডোরের কাজ ওই যে যেটা ইকোনমিক করিডোর বলতেছে বাংলাদেশ, তারপরে মায়ানমার হয়ে ইয়ে পর্যন্ত যাবে, কি বলে কুনমিং পর্যন্ত যাবে, কুমিং পর্যন্ত যাবে এই করিডোরটা। আপনারা বলতে পারেন কই ভাই আমি তো বাংলাদেশে দেখতেছি না রেডিতে, না ভাই এটা হয়তো শুরু হয়ে গেছে চায়না থেকে, ওরা বলে ফেলছে মানে হয়ে গেছে যে এখানে। আর চায়না এমন এক জিনিস যে তারা যদি বলে যে এটা হবে বা হচ্ছে হইতেছে, তার মানে ওদের কাছে পয়সা আছে, শ্রমিক আছে, সব আছে, ওরা করতে পারে। ওরা যেই কাম সারা পৃথিবীর একটা, যেমন আপনার বাংলাদেশে বলেন কেন, আমি ইউরোপেও দেখছি একটা 10 তলা বিল্ডিং তুলতে লাগে আমার এখানে 6 মাস, এইখানে চায়না কিন্তু এটা কিন্তু 1 মাসের ভেতরে কমপ্লিট করে দিয়ে দেয়, ছেড়ে দেয়। তো চায়না পারে, ওদের আছেও প্রযুক্তি, সবকিছু আছে। এইটা বলার পরে কিন্তু শুরু হয়ে গেছে কি, আপনি এতদিন ওই যে ওরে করিডোর দিবেন না, কিন্তু এরা যখন করিডোর দিবেন, এখন হইলো কি জানেন, আমেরিকান সিআইএ তো আগেই অ্যাক্টিভ ছিল বাংলাদেশে, মোসাদ অ্যাক্টিভ ছিল হয়তো হালকা পাতলা, কিন্তু ওরাও অ্যাক্টিভ হয়ে গেল। র হালকা পাতলা যাই ছিল, র অ্যাক্টিভ হয়ে গেল। চাইনিজরা তো অ্যাক্টিভ আছেই, আর সিআইএ তো এখন আরো দ্বিগুণ শক্তিতে। কারণ কি, চায়নারে করিডোর দিবেন, চায়না দিয়ে ইকোনমি জোন কিনবেন, আর আমেরিকা, আমেরিকা যারা আপনাদের থেকে সবচেয়ে বেশি মাল নেই, যাদের সাথে আপনার বিজনেসের যে ইয়ে আছে সেইটাই আছে $20-30 বিলিয়ন উপরে, আমারে আপনি করিডোর দিলেন না, আর যে চায়না থেকে আপনার খালি ইম্পোর্ট করেন, পাঠাইতারেন না, এক্সপোর্ট করতেন না, সেই চায়নারে করিডোর দিতেছেন, এটা তো হবে না। এইটা নিয়ে একটা মনোমালিন্য বা মারামারি, এখানে তার বিমান দিয়ে কেউ কাউরে মারবে না, এটা হচ্ছে আপনি ইগো প্রবলেম হয়ে দাঁড়াইছে। এই কারণেই হয়তো আসছেন সার্জিও গোর। যেহেতু সার্জিও গোরকে আগেই সার্জিও গোর বলছে, আমেরিকা বলছে যে চায়না থেকে দূরে থাকতে হবে বাংলাদেশকে, মানে চায়নার সাথে দূরেই থাকতে হবে আপনার, চায়নার সাথে মাখামাখি চলবে না। আওয়ামী লীগ আমলে কি ছিল? আওয়ামী লীগ আমলে চায়নার সাথে সম্পর্ক ছিল, ভারতের সাথে সম্পর্ক ছিল, এদের সাথে। কেন? দেখেন ভারতের কাছে ওই পরিমাণ পয়সা নেই যে আমাদের লক্ষ লক্ষ ডলার দিয়ে আমাদের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিবে না, এটা সম্ভব ছিল চায়নার। তো চায়নার সাথে বন্ধুত্ব ছিল, ঠিক আছে চায়না তুমি এটা করে দাও, এগুলো যে পদ্মা সেতু কিন্তু যা করছে চায়না করছে, কিন্তু জাপান আমাদের ইনভেস্ট করছে, এরাও করে দিছে। ভারত যা যা পারছে, যে তেল পাইপলাইন টাইপলাইন ডিজেল যেগুলো দিয়ে আসে ওগুলা করছে, খাদ্যদ্রব্যের এগুলা করছে। ভারতের ইয়ে ছিল যে ভাই আপনার দেশ থেকে কোনো মৌলবাদী আক্রমণ আমার দেশে হবে না, আমার দেশ ভাঙার কোনো ষড়যন্ত্র আপনার মাটিতে করবে না, এই গ্যারান্টি। ওই গ্যারান্টি পাইছে, ওরা করছে। সুতরাং ওরা যেহেতু চায়নার সাথে একটা গন্ডগোল ছিল ভারত চায়নার, তারপরও চায়নার ব্যাপারে কোনো কথা নেই, কারণ চায়না তো ইনফ্রাস্ট্রাকচারে কাজ করতেছে, মানে রেল সেতু রাস্তাঘাট করতেছে। আমেরিকা কিন্তু ওগুলা করে না। আবার আমেরিকার একটা ওই চুক্তিতে একটা জিনিস আছে, যার শত্রু আমেরিকা তার শত্রু, তারে আমি আর আপনারা শত্রু বানাইতে হবে। সবগুলো বিষয় নিয়ে মানে একটা জটিল পরিস্থিতি, জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে আছি। ব্রিক্সে যাইতে পারতেছি না আমরা।
এইদিকে চায়না, ভারত এবং চায়নার মধ্যে একটা সম্পর্ক মোটামুটি ওদের মধ্যে গলে গেছে, কারণ ওরা জানে চায়নার ভারতের দরকার আর ভারতেরও চায়নার দরকার। ওদের মধ্যে একটা পরিস্থিতি আসছে যে না, লিবারাল হওয়া দরকার। এইদিকে এখন যদি কুমিং পর্যন্ত যদি এই রোডস অ্যান্ড বেল্ট যায়, তো ভাই তাইলে আপনি আমারে দিলেন না কেন করিডোর? আমিও তো করিডোর চাইছি। কারণ আপনি ওই রাস্তা বানাইবেন, ওইখান দিয়ে যে চাইনিজরা যে ওই সামরিক জান্তারে যে অস্ত্র পাঠাইবো না, কামান পাঠাইবো না, বা বিমানের খোলা যন্ত্রাংশ পাঠাইবো না, তার গ্যারেন্টি কি? তা আমি আমেরিকা চাইছি, আমার দিলেন না কেন? আপনার চায়নার সাথে বেশি মাখামাখি, এইসব গুলাই হবে। এবং হয়তো সরকারকে থ্রেটও করতে পারে, কারণ ওরা তো থ্রেট করতে তো আর আপনার সেকেন্ড দেরি করে না এখন। কারণ এটা আর আওয়ামী লীগ সরকার না যে যে কাজের বেটি মর্জিনা অমুক তমুক হাঁস এটা রাখতে। এরা তো ভয়ে আছে। দেখেন না, কয়েকদিন আগে আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় গেছেন এই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পরে। আমাদের দেশের যে আমেরিকান রাষ্ট্র, উনি আমির খসরু চৌধুরী মাহমুদের বাসায় গেছেন, অর্থমন্ত্রী। সেইখানে বসে তিনি আমাদের প্রধানমন্ত্রীকে ডেকেছেন এবং প্রধানমন্ত্রী যেতে বাধ্য হয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায়, কথা বলতে বাধ্য হয়েছেন। পরে সাংবাদিকদের কি বললেন উনি, যে না আমরা বলছি যে আমেরিকা ওয়ার্ল্ড কাপে খেলতেছে, তো আপনি লং টাইমের জন্য বাজি ধরলে জিতবেন। তার মানে কি 50 টাকা বাজি ধরলে কি জিততো? আমেরিকা তো যাইতেই পারে না, সেমিফাইনাল উঠেন। কথা কিন্তু ওরা ওইটা, কিন্তু ওরা যা করার করে দিয়ে গেছে। কারণ আমেরিকার রাষ্ট্রদূতরা যে কোনো সময় যে কারো কাছে যায়, এটা আগের মতো সেই সময় নাই। আওয়ামী লীগ সরকারের সময় ছিল যে তুমি একটা সচিব পর্যায়ের লোক, বেটা তুমি আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা কইতে হইব। ওরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য দৌড়তো, আর এখন আমরা ওরা যেখানে বলে চায়ের দোকানে বললে সেখানেও দূরে হয়ে যায়। সুতরাং পরিস্থিতি সম্ভবত অনেক খারাপ। দেখেন কি হয়। উনি আসুক, সার্জিগর আসার পরে তো আরো অনেক কিছু ক্লিয়ার হবে। তবে এই যে কথাগুলো বললাম, এগুলো যদি একটু স্মরণে রাখেন, অনেক কিছুতে নিজেরাই মিলাইতে পারবেন। ধন্যবাদ। রাশেদ হায়দার ভাই, একটা বিষয় একটু বাদ পড়ে গেল, সেটা হচ্ছে যেটা ছিল গত 6 মাসে, যেটা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি। 6 মাসে দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সাথে সার্জিও গোরের একাধিক বৈঠক হয়েছে। পর্দার আড়ালে কি কোনো কিছু হচ্ছে? এর মধ্যে শোনা গেছে যে দীনেশ ত্রিবেদীর সাথেও সার্জিও গোর বৈঠক করবেন ঢাকায়। রাশেদ হায়দার, সংক্ষেপে 2-1 মিনিটে। মাসুদ ভাই, আপনাকে ওইটা তো আমি প্রথমে এই কথাটার জবাবটা প্রথমেই দিলাম যে যাহা রটে তাহা কিছু না কিছু বটে। স্বাধীন কোন সূত্র থেকে কিন্তু এটা যাচাই করা যায় নাই যে আমেরিকার সার্জিও গোর আপনার দিল্লিতে বা কলকাতাতে এদের সাথে দেখা করছেন, বৈঠক করছেন, এটা কিন্তু স্বাধীনভাবে যাচাই করা যায় নাই। কারণ হচ্ছে এমন এমন কিছু জিনিস আছে যেটা তো আপনি বলতে পারবেন না। এই যে ধরেন 24 জুলাই আগস্টের সময় বিভিন্ন জন বিভিন্ন রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করছে না, বাসায় বসেও বৈঠক করছে। এগুলো কোনো সিসিটিভি ফুটেজকে আজ পর্যন্ত কেউ দেখাইতে পারছে বা কোথাও প্রমাণ সহ বলতে পারছে? বলতে পারে নাই। ঘটনা সত্য কিন্তু প্রমাণ নাই। সেম ওইটা যে ওনাদের সাথে ঘটনা সত্য প্রমাণ নাই, বৈঠক করতে পারেন। তার কারণ হচ্ছে কি জানেন, আমেরিকার মাথায় আবার একটা জিনিস, যত যাই কিছু হবে, ওরা কিন্তু মৌলবাদরে প্রচন্ড ভয় পায়। মৌলবাদী এইটাকে তাদের প্রচন্ড ভয়। আর যার কারণে তারা দেখতেছে যে বাংলাদেশে গত 6 মাস না, গত 24-এর পরে মৌলবাদের যে উত্থান, তারা একসময় চেষ্টা করছিল জামাত আসবে, ইউরোপিয়ান ইউনিয়নের চেষ্টা করছে, কিন্তু তাদের উত্থান দেখে পরে বলছে না রে বাবা, এটা বিপদ হয়ে দাঁড়াবে, এই বিপদ থেকে রক্ষা পাবে না। সুতরাং ওরা এখনো দেখতেছে অবস্থান। সুতরাং আর মৌলবাদের উত্থান যদি হয়, বাংলাদেশে তো কোনো ইনভেস্ট আসবে না, এটা আমেরিকাও ভালো জানে। যদি ইনভেস্ট বাংলাদেশে ঠিক মতো না আসে, তাহলে আমেরিকা খাবে কেমনে বাংলাদেশে? সব বিষয়াদি চিন্তা করেই হয়তো এগুলো নিয়ে আলোচনা হবে। আওয়ামী লীগরে ফিরাইয়ে আমেরিকা না, সারা ওয়ার্ল্ডে আওয়ামী লীগরে ফিরাই আনবে। কারণ কি জানেন, সবার মাথায় একটা জিনিস ঢুকে গেছে, ভ্যাকুয়াম যদি থাকে, 60% লোক, আমি একদম এক্সাম্পল ধরলাম যে বাংলাদেশের 100% মধ্যে 40% অনলি আওয়ামী লীগ, আর বাকি 60% লোক বিরোধী দল। সবাই আওয়ামী লীগের বিরোধিতা করতেছে যে আওয়ামী লীগ আসবে না। এরপর ওই 40%-এর দখলের জন্য যখন মৌলবাদীদের আরো উত্থান হইতে থাকবে, অন্য দেশের মধ্যে ভয় যে না, এই 40% এবার খালি ছেড়ে যাওয়া যাবে না, আওয়ামী লীগের বসাও বাবা। এরা ক্ষমতায় যাক আর না যাক, এরা থাকলে অন্তত একটা জিনিস গ্যারান্টি থাকবে যে মৌলবাদের উত্থান হইতে পারবে না। ভ্যাকুয়াম তো নাই আর তখন। এখন তো ভ্যাকুয়াম পিরিয়ড। বাতাস ঢুকবে নাকি গাছপালা ঢুকবে, এই জন্যই এগুলো হইতে পারে। তবে রাশেদ হায়দার ভাই, আজকে যেহেতু অনেক সমস্যা, ফরিদ ভাই এখনো যুক্ত হতে পারেননি, আপনারও তাড়া আছে,
যেহেতু টাইম নষ্ট হয়ে গেল প্রথম দিকে, আমার এখানে বিদ্যুৎ নেই, তো আমরা আলোচনা সংক্ষিপ্ত করব। আমি অন্য একটা বিষয় নিয়ে যাই যেটা খুবই চাঞ্চল্যকর, আর বাংলাদেশে ব্যাপকভাবে এই এই খবরটি প্রচার হচ্ছে, যেটা দিল্লির। দিল্লি এখন জেনজি প্রজন্মের তরুণ তরুণীদের নজিরবিহীন প্রতিবাদ বিক্ষোভে রীতিমতো উত্তাল। প্রায় 1 মাস ধরে শিক্ষা ব্যবস্থার সংস্কার আর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির নেতৃত্বে দিল্লির একেবারে কেন্দ্রে যে বিক্ষোভ সমাবেশ চলছে তা সোমবার মানে গত 20 জুলাই থেকে বিরাট এক সরকার বিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। গতকাল লাঠিচার্জ আর কাঁদানি গ্যাস প্রয়োগ করেও পুলিশ তাদের সরাতে পারেনি। মূলত তরুণ প্রজন্ম এই বিক্ষোভ সমাবেশের উদ্যোক্তা হলেও তাদের এই আন্দোলন এখন রূপ নিয়েছে আরো ব্যাপক আন্দোলনে। দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস এছাড়াও সমাজবাদী পার্টি এই আন্দোলনে সামিল হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে একই দাবিতে বিক্ষোভরত কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবকে পুলিশ ধরে নিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, মোদী সরকার কতটা চাপে আছে? আপনার কি মনে হয় জেনজিদের আন্দোলন কতটা আগাতে পারবে, যেখানে বিরোধী দলগুলো ধীরে ধীরে কিন্তু এদের সাথে যুক্ত হয়ে পড়ছে? রাশেদ হায়দার ভাই, আমি কিছু ফুটেজও দেখাবো, আপনি হয়তো শিক্ষামন্ত্রীর পদত্যাগ করাই ফেলবে সরকার, যে পদত্যাগ করে ঠিক আছে বসবে, কিন্তু যে এটার মূল নেতা, যে এই ককরোচ পার্টির যে মূল নেতা, সে কিন্তু আমেরিকাতে থাকা সেই লোক, সে দীর্ঘদিন আমেরিকা, সেই ওখান থেকে বৈশাখ খুলছে এইটা খুইলা। এই আসলে এখানে তো এইখানেও $1,000 কোটি বিনিয়োগ হয়েছে, $1,000 কোটি এখানেও বিনিয়োগ হয়েছে। যে নায়ক নায়িকা বা রাহুল গান্ধী, অমুক গান্ধী, তমুক গান্ধী যারা আসতেছে, এরা সব মাল খাওয়া। মানে এটাও কি ডিপ স্টেটের খেলা? আপনার কি মনে হয় ওইটাই, যেটা জর্জ সরস কিন্তু অনেক আগে এটাও বলেছেন যে ভারতেও সে ঘটাবে যেটা বাংলাদেশে ঘটিয়েছে। এখন ঘটনা হচ্ছে কি, এরা সবাই কিন্তু আমার যতটুকু মনে হয় এইখানে যে ফেল করবে। কারণ হচ্ছে ইন্ডিয়া বৃহৎ গণতান্ত্রিক দেশ, ওদের এখানে নির্বাচনেই সরকার চেঞ্জ হয়, নির্বাচন ছাড়া হয় না। এবং সবগুলো নির্বাচনে কেউ বলতে পারবে না যে এটা ওই যে রাইতের ভোট দিনে হয়েছে, এরকম হয় না, ওদের ভোটে হয়, সব ভোটে হয়। আর যারা আছে ওরা যে আবার কখন কোন ঘটনা অন্যদিকে কোনটা লাগাইয়া সবগুলারে বিপদে পড়ে, এটাও কইতে পারবেন না। আবার আজকে সকালে যদি কিছু ফুটেজ দেখেন, যে ওখানে কালকে সারা রাত ধরে যারা সাপ্লাই নিয়ে পড়ছে, তাদের সবাই উইটা ভাগছে সকাল থেকে। রাশেদ হায়দার ভাই, মডেলটা অনেকটা বাংলাদেশের মতো, যেটা দেখলাম যে সেখানে বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার মতো। জি, ওখানে দেখা গেল যে সাধারণ কিছু মানুষ আবার ওদেরকে পানি দিচ্ছে, এটা দিচ্ছে, সেটা দিচ্ছে, এরকম দৃশ্য কিন্তু দেখা গেছে। অনেকটা ওই একই মডেল, একই নাটক, একই সিনেমা, একই দৃশ্য বা একই বাস্তবতা সেখানেও কিন্তু প্রতিস্থাপিত হচ্ছে বলে মনে হচ্ছে। জানি না কতদূর যেতে পারবে। আপনার আলোচনা থেকে কতদূর জানা যায় আমরা সেটা দেখি। এটা মনে হচ্ছে না খুব একটা বেশি দূর যাবো। যে আপনার বলছে আন্না হাজারার একটা ধর্মঘট চলছিল আরো কয়েক বছর আগে, ওই যে আপনার কিসের বিরুদ্ধে জানি, আন্না হাজারা টুপি মুপি দিয়া বিশাল, এবং আন্না হাজারা একসময় একটা স্টেট পুরো নিয়ন্ত্রণ করছিল। অতটুকু এটা যাইতে পারবে বলে মনে হয় না। কারণ কি জানেন, এখানে তো প্রমিনেন্ট কোন রাজনীতিবিদ যারা বুঝে এরকম কেউ নাই। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী আসছে, সমর্থন দিতেছে আমরা, কারণ ওরা তো হচ্ছে যে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী যে কোনো উপায়ে হোক একটা কিছুতে ঢুকে আমরা ক্ষমতা, ঠিক আমার দেশের জামাতের মতন এদের অবস্থা। কারণ নরেন্দ্র মোদীদের যে পার্টি, এই পার্টির সাথে কেউ টিকতেছে না, জায়গায় জায়গায় তারা জয় জয়কার। এই জন্যই বলছি। আর মিডিয়া, সবচেয়ে মজার বিষয় কি জানেন, ভারতের 100% মিডিয়াকে এখনো কাভার দিতে পারে নাই। মিডিয়া আউটলেট কাভার দিতে, বাংলাদেশে তো সব মিডিয়া আলারা বেচা হয়ে গেছিল তখন, ওরকম কাভার দিতে পারে নাই। আর কাভার দিতে পারে নাই, সুতরাং দেখেন, কারণ হচ্ছে এই ধরনের আন্দোলন এর আগেও ভারতে বেশ কয়েকবার হয়েছে, কাজ হয় নাই। ওই যে বললাম, একটাই হইতে পারে,
হয়তো ইয়ের পদত্যাগ করাই দিবে, কারে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ করাই দিতে পারে, আরো দুই একটা মিনিস্টারের পদত্যাগ করাই দিতে পারে, এরপরে বাকিগুলো সব ওই তো আলোচনা, হয়তো হয়তো বিষয়টা খুব বেশি ঝামেলা না হওয়ার আগেই যদি আলাপ কারণ আলোচনা ভাই হইয়া যেই দেশের দুই ওদের কোনো লোকে, কোনো দাবি মেনে নেওয়া যায়। অজিত দোভাল আর ওই আরেকজন যে আছে, এই চার রত্নরে যেখানে সারা পৃথিবীর দেশগুলো তটস্থ, তারা তাদের দেশের এই জ্ঞানজামে তারা ঠিকই বাইর করে যে কে কোথায় কি করিতেছ, কাকের মতন হয়তো তুইলেও নিয়ে যাবে গা, বলতেও পারবো না। ওই যে এখনই আজকে কিছুক্ষণ আগেও দেখলাম যে রাহুল গান্ধী এবং ইয়ের ব্যাপারে লিখতেছে যে এরা কেউ তো জি রাশেদ হায়দার ভাই, আমরা একটা কমেন্ট নেই, যেহেতু আমরা আজকের আলোচনাটা দীর্ঘায়িত করব না, একটা কমেন্টও নেই। একজন কমেন্ট করলেন, এই আন্দোলন একেবারেই আঞ্চলিক, এর কোনো প্রভাব সারা দেশে নেই, মানে পুরো ভারতবর্ষে এর কোনো প্রভাব নেই, ওই যে দিল্লিতে কিছু মানুষ জড়ো হয়ে এটা করছে। জি, বা 140 কোটির দেশ দিল্লির যে কোনো, আপনার ঢাকা শহরের গুলিস্তান বা যে কোনো রাস্তায় তো একটা পাত মারলেও ভাই 5,000 লোক হয়ে জায়গা। তো দিল্লিতে তো এমনি মানুষ কিলবিল করে লক্ষ লক্ষ, এগুলো সবগুলো নিয়ে আসছে, আসো। আর ওই যে রাস্তায় রাস্তায় ফুটপাতে মুটপাতে কিছু শুয়া থাকে না ভাই, দিল্লি কেন, আমাদের ইউরোপেও তো হোমলেস আছে না, তো দিল্লিতে আরো বেশি আছে, বাংলাদেশে আরো বেশি আছে। এদের সবাই রেখে যে তোমরা আহো, খানা আর পানি চলেগা, সব গেছে গা রাস্তায় নেমবা। নাহলে আপনি কিছু কিছু ছবি দেখেন, এইসব ছেলে পেলে বা এদের এদের স্টুডেন্ট মনে হয় না, এরা কেউ স্টুডেন্ট না। স্টুডেন্টের তো সারা ভারতবর্ষের স্টুডেন্ট নাম, তো তা নামলো না কেন, শুধু দিল্লি কেন্দ্রিক? এইটা হচ্ছে যে ভাই এই আন্দোলন আমার মনে হয় না আর কি, এটা দেখবেন হয়তো 5-7 দিন চলবে, আরো এরপর আস্তে চুপ হয়ে যাবো, এমন কোন একটা চাল দিয়া দিবে, এক চালে কাজ। জি রাশেদ হায়দার ভাই, একজন বললেন 12 বছরে 44 বার চেষ্টা করেছে মোদিকে সরানোর। নানাভাবে চেষ্টা হয়েছে, আপনার আলোচনায় বললেন আন্না হাজারের কথা। আরেকটা দেখি আমরা, উনি কি বলেছেন, যারা এই আন্দোলন শুরু করেছিল তাদের মধ্যেই ভাঙ্গন হয়ে গেছে, এবার সে মিডিয়ায় এসে এই আন্দোলনের বিরুদ্ধে কথা বলছে, মানে ওই আন্দোলনকারীদের ভিতরেই নানা গ্রুপ হয়ে গেছে, এরকম উনি বোঝাতে চেয়েছেন। দর্শকের মতটা কিন্তু মানে সরেজমিনে যেই ফল, সেটা কিন্তু দর্শকের কমেন্ট থেকে বোঝা যায়। এই যে এখন যত কমেন্ট হচ্ছে, এই কমেন্টগুলো থেকে আমরা ওখানকার মানুষের সেন্টিমেন্ট অনুধাবন করতে পারবো, যে কতজন এই আন্দোলনের পক্ষে কমেন্ট করছে আর কতজন এই আন্দোলনের বিপক্ষে কমেন্ট করছে। এই আন্দোলনের পক্ষে খুব একটা কমেন্ট আমি এ যাবত আমার চোখে পড়েনি। আরেকজন বললেন, রাষ্ট্রবিরোধী কোনো আন্দোলন ভারতের জনগণ মেনে নেবে না, এই আন্দোলনে জেনজি নেই, আছে ডিপ স্টেটের ফান্ডিং এবং তাদের খেলা, এই খেলায় ভারতকে অস্থিতিশীল করা হলো লক্ষ্য। রাশেদ হায়দার ভাই কি বলবেন? এটাই উনি যেটা লেখছেন, এইটাই তো আপনাদের এতক্ষণ বুঝাইতে যাচ্ছে যে এখানে জেনজি পাবেন না। এখানে যদি ভিডিওগুলো খেয়াল করেন, ফুটপাতের কিছু হোমলেস লোকজনরে দেখবেন। এবং এই যে জেএনজি আন্দোলন বা অমুক আন্দোলন, তোমার কিসের জন্য এদের যেটা, এটা আপনারা তো বললাম যে আজকে কিছু কিছু লোক যেটা লিখতে খুব নাম করা লোক, ওরা লিখতেছে এই যে রাহুল গান্ধী তারা গেছে, ওদের সরাসরি জিজ্ঞেস করতেছে যে তোমরা তো ইন্দিরা গান্ধীর রক্তের না বা মহাত্মা গান্ধীর রক্ত না, মাইয়ার ঘরের নাতি, তুমি তো আর গোষ্ঠী না, সোজা হিসাব, যে বাংলা হিসাব যেটা, মেয়ের ঘরের নাতি তো আর গোষ্ঠী না। এগুলা লেখা বরবাদ করে দিচ্ছে দেখলাম, মানে একটা বিশাল অংশ। আরো যে বললাম মিডিয়া, সব মিডিয়া আপনি ফোরকাস্ট দিতেছে, মিডিয়া ফোরকাস্ট দিতে যেগুলো পিড়াইতেছে এগুলারে। আর শুধুমাত্র ভাই দিল্লিতে আন্দোলন করে লাভ হবে না, ওই যে আগেও বলছে আপনি ডিপ স্টেটের পয়সাতে এসে এগুলো করছে, সেই পয়সা ওই যে দেখবেন অজিত দোভাল তারা এমন চাল চালবে যে এক চালেই যাইব গা ভাই। বামদের ইন্ধন, এই চিঙ্কু বাম আর রিঙ্কু বাম, এদের ইন্ধন সারা পৃথিবীর সব জায়গায়। এদের ঘটনা যে চায়নাতে বৃষ্টি পড়লে এরা দিল্লি বা ঢাকাতে বৈশা ছাতি মেলে ধরে, যে চায়নাতে তো বৃষ্টি পড়তেছে বা রাশিয়াতে বৃষ্টি পড়তেছে। কারণ এরা ওই যে খুব বুদ্ধি, ভালো বলতে পারে, ভালো বক্তা, ভালো কথা বলতে পারে, চিঙ্কু বাম রিঙ্কু বাম, এরা যে কোনো জায়গায় জমাইতে পারে, কিন্তু এরা শেষ দিতে পারে না। আপনার ঘরে যখন রং করবেন, রং মিস্ত্রি আমারও দেন, আমিও করিয়া দিব, কিন্তু আমি ফিনিশিং দিতে পারবো না। চিঙ্কু বামদের অবস্থা হচ্ছে এইটা।
তো 21 মিলিয়ন নাকি 21,000 মিলিয়ন সেটা হচ্ছে অন্য কথা। এই আন্দোলন এখন না, এই আন্দোলন আরো আগ থেকে তৈরি হইতেছিল। তো ভারত মাঝখান দিয়া করছে কি, ইসরায়েলের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করছে। ইসরায়েলের সাথে কি কি জানি গত 2-3 মাস আগেই, এখন দেখবেন ইসরায়েলের সাথে ঠিক হয়ে যাবে, ওই জর্জ সরোসের ওগুলো সব চলে যাবে। আর আমেরিকা, এটা হচ্ছে যে আমেরিকা হচ্ছে যে ভারতকে যদি অস্থিতিশীল রাখা যায়, চায়নাকে ধাক্কানো যায়, তার হচ্ছে যে ভাই আমাদের এই দিকের ব্যবসায়ীগুলোর দরকার। বঙ্গোপসাগরের দিকে যাতে খালি উনি চোখ দেয়, কেউ যাতে এগুলো নিয়ে কথা না বলে, এটা হচ্ছে মূল কাহিনী। পাইকাদের আমেরিকার দরকার, কারণ ইরানের সাথে এত বড় বর্ডার, আফগানিস্তানের সাথে বর্ডার। রাশেদ হায়দার ভাই, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, কোথাও কোথাও মেইনস্ট্রিম মিডিয়াতেও আমি দেখলাম যে নরেন্দ্র মোদী, গতকাল আমাকে একজনে বললো যে ভাই মোদী নাকি ইন্ডিয়া ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু ইন্ডিয়া ছেড়ে কোথায় পালিয়ে যাবে? এত বড় ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে পালাতে হয় না, এটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে দেখছি, হ্যাঁ নরেন্দ্র মোদী ইন্ডিয়া থেকে পালিয়ে যাচ্ছে, একেবারে দৌড়ে পালাইতেছে, এরকম ছবি টবি অনেকগুলো দেখছি। তা আমি অনেক জায়গায় লিখছি, হ্যাঁ উনি পালাইয়া গেছেন, আর ডাক্তার ইউনূস আসতেছে ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য, ডাক্তার ইউনূস আসছেন, ইউনূস সাহেব বসবেন ওখানে। না, আমাদের দেশে এই ঢোল তবলা পিটানোর কারণ কি? মানে এত ভারতে কোন সরকার আসলো, কোন সরকার গেল, এইখানে এত ঢোল তবলা পিটানোর? ভাইয়া, আমাদের দেশে যখন মমতা ব্যানার্জি যখন হাইরা যাবে মনে হয়, তখন আমাদের দেশে কত হাই উতাস চিন্তা করছিলেন। ওই যে কি বলছে দেখেন, কমেন্টে বলছে, মজার বিষয় হলো বাংলাদেশের জামাতে আন্দোলনকে সমর্থন করেছে। তা তো অবশ্যই, কারণ হচ্ছে যে এরা বাংলাদেশ পন্থী বলে জামাত বা মৌলবাদীরা। যে মমতার কারণে যে আমাদের তিস্তা চুক্তি হয় না, এটা ভুলা যায়, এটার ব্যাপারে কোনো কথা কয় না। তখন মমতারে কেউ গালি দেয় না, মমতা হাইরা গেছে পরে তাদের যত, কারণ হচ্ছে যত দুর্নীতির যত পয়সায় জামাত, এদিকে জামাত ওইদিকে মমতা পার্টি, এ দুইটা মিলাই করতো। হুন্ডি ইন্ডিয়া থেকে হুন্ডি একটু কঠিন, কিন্তু বাংলাদেশ থেকে হুন্ডি অ্যাভেলেবেল, এরা যাইতো আসতো, এই টাকা যাইতো। তো এরা এখন আন্দোলন এগুলো করবে, কারণ এদের মাথায় ঢুকে গেছে কি জানেন, এ বঙ্গু মোমেনদের বলি, এদের মাথায় ঢুকে গেছে মোদি মনে হয় শেখ হাসিনারে রাখছে, মোদি না হলে শেখ হাসিনার বউ আগে ওরা টাইনে আনতো। কিন্তু এরা ভুলে গেছে যে ওই আমেরিকার কথা কইছিলাম যে সরকার পাল্টাবে, নীতি পাল্টাবে না, ঠিক শেখ হাসিনার ব্যাপারও মোদি যাইয়া গদি আসতে পারে, আরো কিছু আইতে পারে, কিন্তু শেখ হাসিনার ব্যাপারে ভারতের সিদ্ধান্ত একটাই থাকবে। ওদেরও ডিপ্লোমেসি আপনাদের মতন চেঞ্জ। রাশেদ হায়দার ভাই, আপনাকে একটু স্মরণ করাই, নরেন্দ্র মোদী যখন প্রথমবার ক্ষমতায় আসছে, প্রথমবার, তখন বাংলাদেশ থেকে সর্বপ্রথম শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে বাংলাদেশের জামাতে ইসলাম। তারা ভেবেছিল যদি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে, বিজেপির সরকার, তাহলে ভারতের কূটনীতি অনেক চেঞ্জ হয়ে যাবে, তারা এখানে বেশ সুবিধা করতে পারবে, এমনটা ভেবেছিল। কিন্তু বাস্তবতা কি হলো, এই ভারতের যেটা বলেন আমেরিকার বেলায়, ভারতের বেলায় সেটা আরো অনেক গুণ বেশি হার্ড। চায়নারও ঠিক সেম, তাদের সরকার বদল হলেও পররাষ্ট্র নীতি চুল পরিমাণ বদলায় না, যেটা একটু আগেও আপনি বলছেন। এটা ওরা ফল পায়নি। এখন সেই নরেন্দ্র মোদীর বিপক্ষেই তারা এখান থেকে সোশ্যাল মিডিয়ায় কিছুটা আলাপ আলোচনা করছে, এমনটা লক্ষ্য করা যায়। যে একটু আগে একজন কমেন্টও করলেন। জি, রাশেদ হায়দার ভাই, ওই আর কি। সুতরাং এগুলা নিয়ে যে বাংলাদেশ কি খুশি হইলো, পাকিস্তান কি ইয়ে হইলো, এগুলা কিন্তু বাংলাদেশের, আরে বাবা ওইটা তো ইন্ডিয়া, ভারত, হিন্দুস্তান, হিন্দু সব কাফের ভাই। তোরা ওইটা নিয়ে এত আনন্দ কস কেন? তোরা তো ওই যে বেলুচিস্তান নিয়ে কথা কস না কেন, যেটা স্বাধীন হয়ে যাইতেছে অলরেডি পাকিস্তান। তোরা তো ওইটার জন্য কান্না করা দরকার। তোরা মিলাদ পড়াস না কেন যে পাকিস্তানকে জিন্দা রাখো আল্লাহ? তোরা ভারত নিয়ে চিন্তা করে লাভ নাই আমার হিসাবে। তোমরা যাও বাবারা, বেলুচিস্তান যাচ্ছে, পিউকে চলে যাচ্ছে, গিরগিট বালুচিস্তান চলে যাচ্ছে, সেখানে যা মুনাজাত ধরো, ওরা চলে যাচ্ছে। তোমরা এখানে নরেন্দ্র মোদীর চিন্তা না করে ওখানে তোমাদের এই শেহবাজ শরীফ, ফিল্ড মার্শালের কথা চিন্তা করতে থাকো, এছাড়া কোনো উপায় নেই। তোমরাও যত ভারত নিয়ে চিন্তা করে লাভ নাই। ভারতে কি হবে ভাই, নরেন্দ্র মোদী যাইলে যে আসবে ওই বেটাও হিন্দু, তোমার মুসলমান আসবে ওখানে? হ্যাঁ, রাশেদ হায়দার ভাই একজন হুট করে একটা প্রশ্ন করলেন, রাষ্ট্রপতি কি বদলাচ্ছে? সম্ভবত বাংলাদেশের রাষ্ট্রপতির কথা বলছেন।
ভাই ঘটনা কি হচ্ছে মনে যে হয়? বাংলাদেশে অবস্থিত 3জন পিরানে পীর খলিফাতুল মুজাহিদ আছেন। একজন হচ্ছে পিনাকি হযরত মাওলানা পিনাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হচ্ছে ইলিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে কনক সরোয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো 3 দিন আগে আপনার এই কি বলে এটারে ইলিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘোষণা দিলেন যে আওয়ামী লীগ ডিসেম্বরে ফিরছেন, এটা উনি জানেন, শিওর করলেন। এরপরে পিনাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ওনার ষষ্ঠ ইন্দ্রিয় ওনাকে বলেছেন যে আওয়ামী লীগ ফিরছেনই। আর কনক সরোয়ার তো আগেই বলেছেন। তো সেই কনক সরোয়ারই আজকে ঘন্টা 5-6 আগে উনি ঘোষণা দিলেন যে রাষ্ট্রপতি চেঞ্জ হচ্ছেন। আসছেন কে সেখানে? ওই যে আপনার ইয়ে আছে না মন্ত্রী পরিষদের সচিব নসিমুল গনি। নসিমুল গনি নসিমুল গনি। হিজবুত তাহরীর, উনি নাকি রাষ্ট্রপতি হচ্ছেন। কথাটা কিন্তু আমার কাছে একটু মজাই লাগছে, খারাপ লাগে নাই। আমি 100% বিশ্বাস না করলেও আমি 90% বিশ্বাস করছি। কেন জানেন? তারেক যে ঈদের নামাজ পড়ছেন রাষ্ট্রপতির সাথে, রাষ্ট্রপতির বাসায় ওনার মেয়েকে নিয়ে গেছেন, এগুলো সব ঠিক ছিল। হঠাৎ করে যখন মালয়েশিয়া চায়না ঘুরলেন না, ঘুরে আসলেন, এরপরে আর রাষ্ট্রপতির কাছে যান নাই, যেটা ব্রিফিং দিতে হয়। কোনো প্রেস ব্রিফিংও নাই, কোনো কথাবার্তা নাই, মানে কে কোথায় আছে আসলে এটাও নাই। আবার যদ্দূর খবর পেলাম যে সরকার চাইতেছে যে উনি যাতে পদত্যাগ করে চলে যান শারীরিক অসুস্থতার কারণে, কারণ সংসদ এখন 2 মাস স্থগিত থাকবে। ইমপিচমেন্ট করা এখন সম্ভব না, যদি ইমপিচমেন্ট করতে লাগবে। তো এগুলা কইরা ওনারা চাচ্ছেন যে রাষ্ট্রপতি নিজেই স্যার আমি চলে যাচ্ছি এই সেই বলে জাগা। তার কারণ কি জানেন? আমরা এর আগে অনেকগুলো কন্টেন্ট আমি নিজে করেছি, মাসুদ ভাই এখানে এসেও বলেছি। রাষ্ট্রপতি কিন্তু এর আগে যখন চিকিৎসার জন্য লন্ডনে আসছিলেন তখনই বলেছিলাম যে রাষ্ট্রপতির পুরো পরিবারের জন্য 7 বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট, এটা একটা বাগান বাড়ি আছে এখানে লন্ডনে, বাগান বাড়ি, সে বাড়িতে উঠবেন এবং চিকিৎসার সময় সেই বাড়িতেই ছিলেন। উনি হয়তো ওই যে ওখান থেকে দিয়ে পরিবার সহ চলে আসবেন, এটা হইতে পারে। আমার ধারণা 90%, কারণ যেহেতু ওই যে আপনার হজরতরা বলছে আর কি, আমারও মনে জি, হয়। রাশেদ হায়দার, বাংলাদেশ থেকে আরেকটা কমেন্ট আছে, সেটা হচ্ছে 2-1 দিনের মধ্যেই মোদি ইসরায়েলে পালাবে। রাশেদ হায়দার ভাই, ভারতের 22টা রাজ্য বিজেপির এই সরকার, তো পুরো 22 ভারতের কোন রাজ্যে দিল্লি ছাড়া আর কোথাও এই আন্দোলনের নাম গন্ধও নেই। এই এই যে মন্তব্যগুলো, এই মন্তব্যগুলো আপনি কিভাবে দেখেন? এখন ঘটনা হচ্ছে কি জানেন, ওই যে আমি একটা কথা সবসময় বলি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এখন আমার বঙ্গু ভাইয়েরা এই প্রতিক্রিয়া দেখাইতে দেখাইতে সব জায়গায় এমন ক্রিয়া কইরা বসে যে ওনাদের প্রতিক্রিয়াই সম্পূর্ণ হয়ে যায়। তো স্বপ্ন দেখা ভালো ভাইয়া, স্বপ্ন দেখা খারাপ না, আপনারা স্বপ্ন দেখতে থাকেন, দেখেন কি হয়। আমরাও দেখি, যদি মোদি ইসরায়েল পালায় তাহলে তো ভালো, আর যদি ইসরায়েল না পালায় যদি আপনার ঘরে পালায় তাইলে কি করবেন আবার? এখন ঘটনা হচ্ছে মোদি পালাবে না আপনারা ঘর ছেড়া পালাবেন, সেটা ভাবেন আপনারা। নিজেরটা চিন্তা করেন, আরেকজনটা চিন্তা করে লাভ নাই। কারণ ওই যে হাইগলে টিস্যু পেপার নিজের পাশায় দিতে, আরেকজনের পাশায় দিয়ে লাভ নেই। যে আপনি এটা চিন্তা করে দেখেন। রাশেদ হায়দার ভাই, আরেকজন বলল জামাতিরা খুশি হওয়ার কারণ হচ্ছে মোদির পরাজয় হলে শেখ হাসিনা আর দেশে আসতে পারবে না, আসলে কি তাই? না, ওনারা তো জবাবটা দিলাম যে ভারত, আমেরিকা, চায়না এদের নেতা পাল্টায়, নীতি পাল্টায় না, পররাষ্ট্র নীতি এদের পাল্টায় না। সুতরাং উনি এতবার বলার পরও যদি উনি না বুঝেন তাহলে তো বলার কিছু নাই। তার মানে কি ওনার কথা মতো, তার মানে কি শেখ হাসিনা দেশে আসবে বলছে এই জন্য ওনারা যাইতেছে আন্দোলন করতে? আমার তো মনে হয় তাহলে এখানে অনেক বাংলাদেশি পাওয়া যাবে এই আন্দোলনের ভিতরে। ভাই আমার ভারতীয় দর্শক যারা আছেন তারা একটু খোঁজ দেন, খোঁজ দেন। এখানে মনে কোনো মৌলবাদী যে ভিসা ছাড়ছেন না, এই মৌলবাদীরা হয়তো ঢুকছে, এদের মারেন, দইরা মারেন, এছাড়া কোনো উপায় নাই, মাইরা গিরাগারা ভাঙা দেন। জি, রাশেদ হায়দার ভাই, অনেক কমেন্ট। আমাদের ফরিদ ভাই যুক্ত হলে আরো মজা হতো।
আলোচনাটা আরো অনেক প্রাণবন্ত হয়ে যাইতো। যাই তারপরেও আমরা দর্শকদের যেই কমেন্ট দেখলাম, দর্শকরা আমাদের মোটামুটি তাদের অনুভূতি যেটা দর্শকের, সেটা একদম ক্লিয়ার যে ভারতে আসলে কিছুই হচ্ছে না। জি, রাশেদ হায়দার ভাই, একদম সর্বশেষ 2 মিনিট 3 মিনিট যদি একটু আলোচনা করে দেন যে বাংলাদেশের সংসদীয় আসন সাতক্ষীরা 4, ওই আসনটা খুব শীঘ্রই শূন্য হতে চলেছে। ওখানকার এমপি গাজী নজরুল ইসলাম, তিনি মোটামুটি একটা নৈতিক স্খলনজনিত সমস্যার কারণে জামাতে ইসলামী ওনাকে দল থেকে বহিষ্কার করেছে। ফলে ওনার ওই পদটাই, এমপি পদ, ওই আসনটাই শূন্য হয়ে যাবে, পুনর্নির্বাচন হবে। এই যে নৈতিক স্খলন জনিত কারণে জামাতে ইসলাম তার একজন এমপিকে বহিষ্কার পর্যন্ত করে দিয়েছেন দল থেকে, বিষয়টাকে একটু সংক্ষেপে যদি আলোচনা করেন। দেখেন, এই ঘটনাটা শুধু জামাত ইসলামের এইটা না, জামাত ইসলামের এ পর্যন্ত প্রায় গত 3 মাসে 50টার উপরে ভিডিও ভাইরাল হয়েছে, 50টা বিভিন্ন জায়গায়। এইটা উনি এখন, ওগুলো ছিল হচ্ছে জামাতের ছোট ছোট আমির, ছোট ওই দোকানের আমির, এরকম এগুলো, এই জন্য খুব একটা ইয়ে হয় নাই। এখন এইটা একটু বেশি হয়ে গেছে, কারণ এমপি সাহেব বেস মেস নিয়া, তার উপর আবার উনি যে ড্রাইভার ছিল, ড্রাইভারের ভাগ্নির সাথে এইসব। এর পরবর্তীতে উনি এসে একবার বলে আমি বিয়া করছি, জামাত প্রথমে কইছে যে না এটা ইয়ে হইতেছে, কাজিয়ে কয় যে ভাই যেদিনের ভিডিও তারও আরো 5 দিন পরে এসে বিয়া করছে। এখন এগুলা আসলে অবস্থাটা এমন, আমাকে একটা কমেন্টস মানে আমার ফেসবুকের একটা স্ট্যাটাসের নিচে একটা ভাই একটা কমেন্টস পড়ছে, মাসুদ ভাই, মানে ওই কমেন্টসটা পড়ে আমি অনেকক্ষণ আপনার এই চিন্তিত ছিলাম যে ভাই লেখলো কি ছেলে, এটা লেখা তো মানে এইটা পড়ে আমি অবাক হয়ে গেছি। তো ওই যে কমেন্টসটা, এটা একটু পরে শোনাই আপনাদেরকে। এটা ইঞ্জিনিয়ার সাদাত সাকিব নামে একজন, আপনারা সময় জামাতের চরিত্র নিয়ে ব্যস্ত আর আমি বসে বসে অন্য এক চিন্তায় অস্থির। এইভাবে যদি বুড়ো বুড়ো বেডারা গুড়া গুড়া ছোট ছোট মেয়েদের নিয়ে টানাটানি করে, তাহলে ভাই পরে ইয়াং পোলা পাইন আমরা কই যাব? অদূর ভবিষ্যতে সম্ভবত বুড়াদের সাথে গুড়াদেরই মারামারি হবে, কারণ ওরা বউ পাবে না, গার্লফ্রেন্ড পাবে না। কথাটাই এইভাবে লেখছে। এটা হচ্ছে ভাই, জামাত তো সৎলোকের শাসন চাইছে না? সৎলোকের শাসন চাই, ওই চাই সেই চাই। তো এখন আপনারা এখন কইতে সৎলোকের শাসন চাই, কিন্তু সিসি ক্যামেরা মুক্ত রুম চাই, যেখানে সিসি ক্যামেরা থাকবে না। এই লোকই এক সময় এই নির্বাচনের সময় বক্তৃতা দিছে, পর্দা লাগাইয়া মহিলারা এক পাশে উনি এক পাশে, কি নসিহত দিছেন। এত নসিহতের পরে আপনি এটা কি করলেন স্যার? আপনার সামান্যতম চিন্তা হলেন, আপনি এটা কি করলেন? এবং উনি তো ওখানে পোলাপাইন ধরার পর উনি স্বীকার করছেন যে উনি বেশ কয়েকবার গেছেন। মেয়েও মানে কি উত্তেজিত, আবার ওনার একটা ওয়াইফ আনছে কিরকম ভাই, এই মহিলারা দেখা মনে হচ্ছে যে কোনো রাস্তা থেকে ধরে আইনা কাউরে একটা কোনো একটা কাপড় চোপড় দিয়ে বাইন্দা খালি কথা কয়েছে। ভেতরে পর্দার ভিতরে পুরুষ না মহিলা তাও বুঝি না। জামাত যে কি জিনিস, মানুষ আমরা আগে বলছি বুঝে নাই, গালাগালি করছে, এখন যদি আস্তে আস্তে বুঝে যে আপনারা ভোট দিচ্ছেন জামাতের পাশ করাইছেন, এখন জামাত আছে, এই যে জামাত আপনাদের যে মা বোন মেয়েদের জীবনও নিরাপদ না এদের হাতে, সেটার প্রমাণে বড় বড় আমির গুলা করে দিতেছে। জামাতের আমির থেকে সমর্থক সবই দর্শক, একজনও বাদ নাই। এরা মসজিদে গেলে বলৎকারী, ঘরে থাকলে এরা আপনার মা বোন তুলে নিয়ে যাবে, কারণ এদের কাছে ওগুলা নাই। কারণ এরা চিন্তা করে কি জানেন, যে হুরমুর কি পামু, ওইসব পামু না, আগে এখানে কইরা যায়, কারণ আমরা যে পাপি, আমরা তো এমনি যাইতাম না বেহেশতে, যা মজা এখানে করো। অনেক দাঁড়াইছে, আবার অনেক ভালো ভালো মেয়ে এখন কইতেছে ওনারা আনন্দ করতেছিল, এটা নিয়ে আপনারা কথা বলছেন কেন, এই কেন সেই কেন। আরে বাবা আনন্দ কর না, আমার মতন কর। আমার যেমন, আমি তো কই না বলে নেকাপ করে চলতে হবে, ওই হবে না সেই হবে না, পর্দা লাগে মহিলাগুলো কথা কই না তো। তা আমি তো এমনি উদাম, তা আমি এগুলো করলে সাজে। কিন্তু তুমি একজন যদি ইয়ে হইয়া যদি এগুলো শিখাও, তাহলে কেমন হবে? তা তো হবে না। তো এদের ব্যাপারে কথা বলতে আসলে রুচিতেই বাধে। অনেক ভিডিও আছে আমি নিজেই ফেসবুকে দেই না, কারণ এত বিচ্ছিরি অবস্থা।
গতকালকে চিটাং এর জি, এনসিপি রাশেদ হায়দার ভাই। হোটেলের ভিতরে জি। ভিডিও ভাইরাল। এগুলো দেখলে তো মানে ওই যে বউ দেখলে জামাই দেখা, জামাইরে দেয় না, জামাই দেখলে বউরে দেয় না। আর পরিবার নিয়ে তো দেখার মতো অবস্থাই নেই ভিডিও। জি রাশেদ হায়দার ভাই, আমরা শেষ করব মাসুদ ভাই, আজকের আলোচনাটা। আমি যেহেতু মনে হয় আমাদের একটা জি। ভাই অনেকবার ইয়ে করছেন, তো আমি একটু ওনাকে একটু বলি। এটা সম্ভবত তাহলে এই দুটো কমেন্টের জবাব দেন। এই যে আরেক এইটা দেন, আমি ওটা বের করি। এই কমেন্টের একটা জবাব তো ভালো, দেন। রাশেদ একটা হায়দার তো ভাইয়ের এইটা। কাছে হ্যাঁ, আমার মাসুদ ভাই, প্রশ্ন। আপনি এখন যেটা দিচ্ছেন জি, তার ঠিক একটা নিচে আরেকটা কমেন্টস আছে যে রাশেদ মাসুদ হ্যাঁ, আপনার কাছে ওইটা আমি আমি বুঝতে পারছি আপনি কোন কমেন্টটা এটা লিখে খুঁজছেন। রাশেদ আমি ভাইয়ের বুঝতে কাছে আমার পারছি একটা ওইটা প্রশ্ন, অনেকবার ওই বাংলাদেশের কমেন্টটা করা প্রধানমন্ত্রী হয়েছে। ওই যাওয়ার পর কমেন্টটাও আমি নিচ্ছি। লুট হয়েছে, তার কি কোনো এটাও আমি নিচ্ছি। মানে আমি প্রধানমন্ত্রী যাওয়ার পরে বাংলাদেশের যে পরিমাণ লুট হয়েছে, তারা কি আদৌ দেশপ্রেমিক? মানে শেখ হাসিনার পতনের পরে যে লুটপাটটা হয়েছে, এই বিষয়ে তিনি জানতে চান তারা কি দেশপ্রেমিক? তাদের ব্যাপারে দুই বোন এক মিনিট আপনার যদি একটা কথা বলি। বলেন। প্রধানমন্ত্রী যাওয়ার পরে লুটপাটের শিরোমণি হচ্ছে ডাক্তার ইউনূস। তিনি দেশপ্রেমিক কিনা এই প্রশ্নটা তো ওনার ব্যাপারে বললে বাকিটা আপনারা বুঝা যাবেন। এখন ঘটনাটা হচ্ছে যে এরকম, আপনার ধরেন সন্তান আপনার হাজবেন্ডে খাওয়ায় না, কিন্তু উনি বাইরে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে বলে যে আমি দেখো কত দিল দরিয়া। কেউ যদি তারে জিগায় যে তুমি এত দিল দরিয়া মানুষেরা খাওয়াও, তোমার বাপ মা রাস্তায় ঘুমায়, তখন জবাব দিতে পারবো না। এই ডাক্তার ইউনূস গত 30 বছর তার বাবা মা মরে গেছে যে ওই কবরে যাই একটু যে পরিষ্কার করবো, একটু দোয়া করবো, সেইটাই করে না। আসলে তার দেশে কি দিব? যেই বেটা নিজের দেশটাই বেচা দিছে,